নিজের মায়ের সাথে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হলো আজ কুসুম। ঘরের ভেতরে তার স্বামী যে নারীর সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছে সে তার নিজের মা, যার গর্ভে কুসুমের জন্ম হয়েছে। দরজার বাহিরে দাঁড়িয়ে দৃশ্য দেখে ধপ করে মেঝেতে পড়ে যায় কুসুম। মধ্যরাতে ঘুম ভেঙে যায় কুসুমের। পাশ ফিরে স্বামী হাবিবকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয় কুসুম। ঘরের বাহিরে আসতে মায়ের ঘর থেকে ঘোঙানির শব্দ ভেসে আসে তার কানে। কুসুমের সন্দেহ হয়, মায়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরের দৃশ্য দেখে সে থমকে যায়। তার মা এবং স্বামী নোংরা খেলায় এতটা মেতে উঠেছে যে দরজা খোলা রেখে এসব করে বেড়াচ্ছে। কুসুম ঘরের ভেতরের দৃশ্য নিতে না পেরে ধপ করে মেঝেতে পড়ে যায়। কুসুমের পড়ে যাওয়ার শব্দে হাবিব এবং কুসুমের মায়ের হুঁশ ফেরে। তারা দুজনে দরজার কাছে তাকিয়ে কুসুমকে দেখে কিছুটা অবাক হয়। মা এবং হাবিব একে অপরের দিকে তাকায়। হাবিব কিছুটা ভীত কণ্ঠে বলে, কুসুম, কিচ্ছু হইব না, ভয় পাইতেছ কেন? এইখানে ভয়ের কি হইল? একদিন তো জানতই, আজ জানছে, ভালো হইছে। মায়ের কথায় ভরসা পেয়ে হাবিব কিছুটা শান্ত হয়ে বসে। কুসুম মেঝেতে চিত হয়ে পড়ে আছে। তার দৃষ্টি মা এবং স্বামীর দিকে তাকিয়ে আছে। নিজের মায়ের কথাটি কানে আসতে কুসুমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মা এবং হাবিব নিজেদের পোশাক পরে কুসুমের কাছে আসে। কুসুম নড়াচড়া করতে পারছে না। তার কিছু সময়ের জন্য মনে হলো শরীর অবচেতন হয়ে গেছে। সে হাত পা নাড়াতে পারছে না। তবে তার চোখ থেমে নেই। চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে। মা এসে কুসুমকে মেঝে থেকে তুলে বসায়। তাকে জড়িয়ে ধরে বলে, সোনা মা আমার, যা দেখছো সেটা ভুলা যা, তাতেই তুই সুখী থাকবি। কুসুম চেতনা ফিরতে সে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কিছুটা পিছিয়ে গিয়ে বলে, না, তোমার ওই নোংরা হাতটা দিয়ে আমারে ছুঁয়ো না। কুসুম! হাবিব কথা বলে উঠতে কুসুম চিৎকার দিয়ে ওঠে। সে বলে, চুপ, ওই নোংরা মুখটা দিয়ে আমার নাম বলিস না। আমার নামটাও ঘৃণা পাইব। কুসুম! মা ধমকের সুরে কথাটি বলে। কুসুম তাতে ভয় না পেয়ে অসহায় গলায় বলে, আম্মা, কেমনে পারলে এটা? আমি তোমার মাইয়া, পেটে ধরা মাইয়া আম্মা, সেইটাও ভুলে গেলা? কাজটা করার আগে লজ্জা করে নাই? একটুও লজ্জা করে নাই? চুপ, পেটের মেয়ে বইলেই এত কথা বলার সুযোগ পাইতেছ। থাপড়াইয়া গাল ফাটাইয়া দিব। মায়ের ধমকের সুরে কথা শুনে কুসুম চুপ করে যায়। মা এবার কণ্ঠ নরম করে বলে, আমি একখান মানুষ, আমারও চাহিদা আছে। তাছাড়া তেমন খারাপ কিছু তো করিনি। এত কান্নার কি হইল? তোরে তো ছাইড়া দিতেছে না। তুইও থাকবি, আমিও থাকব। কথাগুলো শুনে বিস্ময়ের নজরে কুসুম মায়ের দিকে তাকিয়ে থাকে। হাবিব মায়ের কথায় সম্মতি জানিয়ে বলে, হয়, এখানে খারাপের কি হইল? তুমি ফাও কান্তাছো, পাপ কইরা কত বড় গলা বলতাছো। এখানে খারাপের কি হইল? ছি, লজ্জাও তোমাদের কথা শুনে লজ্জা পাইব। কথাটি বলতে দেরি মায়ের কুসুমের গালে থাপ্পড় মারতে দেরি হয় না। সে একটি থাপ্পড় মেরে শান্ত হয় না, বরং কুসুমের মুখ চেপে ধরে বলে, বেশি বার বাড়িস না। এইসব কথা পাঁচ কান যেন হয় না। কথাটা মাইনা নেই। এইটাই আমাদের তিনজনের জন্যই ভালো হইব। যে পেটে লয় তারে সবাই মা বলে। সেই মা, যেই মা সন্তানের লেগে দুনিয়া উল্টে ফেলতে পারে। মায়ের মতো এই দুনিয়ায় কেউ নাকি ভালোবাসে না। সবাই বলে এই দুনিয়ায় সবাই খারাপ হইতে পারে, কিন্তু কোনো মা খারাপ হইতে পারে না। অথচ এইখানে কুসুমকে থামিয়ে দিয়ে তার মা খুবই শান্ত গলায় বলে, আমি খারাপ, তাইলে খারাপ আমি রে মাইনা নিয়ে থাক। তুমি আমারে সত্যি পেটে লইছ আম্মা? তুমি আমার আসল আম্মা? কুসুমের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় তার মা। সে শান্ত চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তখনই হাবিব বলে ওঠে, কুসুম, আমরা তিনজন একলগে ভালো থাকতে পারি, তুমি কান্নাকাটি বাদ দিয়া ভাবো। ছি! কথাটি বলে কুসুম তাদের সামনে থুতু ফেলে। হাবিব তৎক্ষণাৎ একটি লাথি মারে তাকে। কুসুম দূরে ছিটকে যায়। কুসুম এবার নিজেকে সামলে বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাব। এই কথাটি শুনে কুসুমের মাও তাকে মারতে শুরু করে। ইচ্ছা মতো মেরে চুলের মুঠি ধরে বলে, চুপ,
এইসব কথা যদি কারো কানে যায় তাইলে তোরে মাইরা ফেলবো। সালেহা, তোমার মাইয়ারে বোঝাও, আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানের ঝামেলা নিতে পারবো না। হাবিবের কথাটি শুনে কুসুম বিস্মিত চোখে তার দিকে তাকায়। কত অবলীলায় শাশুড়িকে নাম ধরে ডাক দিল সে। কুসুম হতভম্ব চোখে শুধু হাবিব নামক মানুষটিকে দেখে, যাকে নিয়ে তার কত শত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। সে আজ তার মা এবং স্বামীকে যে অবস্থায় দেখেছে তাতে তার স্বপ্নগুলো সব মরে গেছে। হাবিবের কথার জবাবে সালেহা অর্থাৎ কুসুমের মা বলে, তুমি যে ঘুমাও হাবিব, আমি ওরে দেখতেছি। এই কথাটি বলে সালেহা কুসুমকে ঠেলতে ঠেলতে ঘরের ভেতর নিয়ে যায়। হাবিব অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। কুসুমের মা তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুসুম বুঝে না। সে বলে, এটা পাপ, মস্ত বড় পাপ। কুসুম বারবার একই কথা বলায় তার মা তার মুখ চেপে ধরে বলে, তোর ভালো চাই আমি এসব করছি, আর তুই নাটক মারাও। কুসুম অবাক চোখে তার মাকে দেখে। তার ভালোর জন্য? কুসুম হাসবে নাকি কাঁদবে ভেবে পায় না। তার মা বলে, তোর ভালো লাগেই। হাবিবের লগে আমি এসব না করলে সে তো মাগি পাড়ায় যাইতো, তখন ভালো হইতো, সমাজে সম্মান যাইতো, স্বামীর মায়ের গুতা খাইতি, সমাজের লোকের বাজে কথা শুনতি। এইসব ভালো হইতো নাকি ঘরের মধ্যে ঝামেলা মিটিয়ে নিছি সেইটা ভালো হয়েছে? তোর সংসার টেকানোর জন্যই তো এইসব করছি। কুসুম এসব শুনে বিদ্রুপের হাসি দেয়, তারপর বলে, ছি, লজ্জা নেই তোমার? সব বাজারে মেলে দিয়েছ, নিজে পাপ কইরা আবার সেই পাপের সাফাই গাইছ, একটুও লজ্জা নেই, সব বাজারে বেচা দিছ। এটা শুনে কুসুমের মা রেগে যায়। সে আবার কয়েক ঘা লাগিয়ে দেয় তার গায়ে। তারপর বলে, চুপচাপ থাক, নয়তো তোরে আমি খুন কইরা মাটিতে পুইতা রাখবো। কোন গোলামের পুতো তোর হদিস পাইব না। এটা বলে কুসুমের মা ঘর থেকে বেরিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে চলে যায়। কুসুম অসহায় দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে। কুসুমের স্মৃতিতে তার বাবার মুখটা ভেসে ওঠে। সে কান্না করতে করতে বলে, আব্বা, কেন ছাইরা গেলা? তুমি থাকলে এইসব হইতো না। আব্বা, আমার এই কষ্টের মাঝে রাইখা কেন তুমি ছাইরা গেলা? কুসুম কান্না করতে করতে অতীতের কথা ভাবে। কত সুন্দর ছিল তাদের জীবন। হঠাৎ একদিন তার 11 বছর বয়সে তার বাবা মারা যায়। তার বাবার মৃত্যুর সঙ্গে তার জীবনের সব আনন্দ চলে যায়। তার বাবা সঙ্গে করে তার সব সুখ খুশি নিয়ে যায়। অতীত। পাশের বাড়ির শেফালির সঙ্গে খেলা করছিল কুসুম। সেই সময় শেফালির মা এসে বলে, কুসুম, এখনই তোকে বাড়ি চল। কেন চাচি, কি হয়েছে? 11 বছরের ছোট কুসুম খুনাক্ষরও টের পায় না তার বাবার হারিয়ে যাওয়া। তার বাবা যে তাকে ছেড়ে চিরতরে হারিয়ে গেছে সেটা তার অবুঝ মন বুঝতে পারে না। শেফালির মায়ের সঙ্গে বাড়ির উঠানে পা রাখতে কুসুম বুঝতে পারে বাড়িতে বড়সড় কিছু হয়েছে। অনেক মানুষের ভিড়। এই ভিড়ের মাঝে তার মায়ের কান্নার শব্দ ভেসে আসছে। কুসুমের মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। সে আস্তে করে শেফালির মায়ের হাত ছাড়িয়ে নিজে ভিড় ঠেলে ভেতরে যায়। সেখানে কাপড়ে ঢাকা তার বাবার মৃতদেহ। পাশে তার মা কান্না করছে। তাকে সবাই সামলাচ্ছে। কুসুম তখনও কিছু বুঝতে পারছিল না। সেই সময় একজন বলে, কাপড়টা সরাও। একটু লাশের মুখটা দেখি। একজন মুখ থেকে কাপড় সরায়। কাপড় সরাতে নিজের বাবার মৃতদেহ দেখে কুসুম চিৎকার দিয়ে বলে ওঠে, আব্বা। কুসুমের বাবার মৃত্যুর পর তাদের মা মেয়ের জীবনে বিশাল পরিবর্তন আসে। বাবার মৃত্যুর পর 2 মাস মামার বাড়িতে ছিল কুসুমরা। প্রথম সবাই সহানুভূতি দেখালেও পরবর্তীতে মামা মামির কাছে তারা বোঝা হয়ে ওঠে। কুসুমের মা নিজের বোন হওয়ার সুবাদে মামা সরাসরি বিরক্তি প্রকাশ করতে পারেনি, তবে মামি নিজের কথাবার্তার মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করে যাচ্ছিল। ইদানিং মামা মামির মধ্যে তাদের নিয়ে বেশ ঝগড়া হয়। এক পর্যায়ে মামা বলে, সালেহার বয়স বেশি হয় নাই, মাত্র 32, এখন ওর আবার বিয়া দিয়া দিই। তাইলে তো আমাদের ঘাড়ে থাকবে না। বাচ্চা সহ তারে বিয়া করবে কেডা? সারা জীবন তারপর ওই মাইয়ারে পালবো। মামি ভীষণ রাগ নিয়ে কথাটি বলে। মামা নিশ্চুপ হয়ে যায়। সত্যি তো,
একটি মেয়ে সহ কেউ বিধবা মহিলাকে বিয়ে করবে? অতঃপর মামা বিয়ে দেওয়ার মতো বড় দায়িত্ব কাঁধে না নিয়ে কুসুমের মাকে কিছু টাকা দিয়ে বলে, তুই তোর জামাইয়ের ঘরে চলে যা, ওখানে বৈশা এই টাকা দিয়া কিছু কইরা 2 মাছই কাটিয়ে দে। বিধবা সালেহা বেগমের তখন বলার মতো কিছু ছিল না। দুনিয়ায় স্ত্রীর মাথার ওপর স্বামীর হাত এবং সন্তানের মাথার ওপর বাবার ছায়া কতটা গুরুত্বপূর্ণ সেটা সে উপলব্ধি করতে পারে। স্বামী শোক কাটিয়ে ওঠার পূর্বেই ভাইয়ের বাসায় তারা হয়ে ওঠে বোঝা। সালেহা বেগম সব বুঝতে পেরে টাকা নিয়ে নিজের বাড়ি ফেরত আসে। তার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, দেবর ভাসুর আলাদা আলাদা সংসার করছে। সালেহা এবং কুসুম এখন যে বাড়িতে উঠেছে এটা কুসুমের বাবার নিজের করা ঘর। ঘরটি বেশি বড় নয়, 3 কামরার একটি ঘর। মা মেয়ে সেখানে থাকতে শুরু করে। কুসুমের মামার দেওয়া টাকা দিয়ে কুসুমের মা ঘরের বাজার সদাই করে, সঙ্গে কিছু হাঁস মুরগির বাচ্চা কিনে। যদিও আগেরও কিছু ছিল, তবে সেগুলো সামান্য। এবার সে হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নেয়। এভাবে তাদের দুজনের জীবন কেটে যায়। বিধবা হওয়ার সুবাদে মানুষের নানা কটূক্তির শিকার হয় সালেহা বেগম। ধীরে ধীরে সব গায়েস হয়ে যায়। হাঁস মুরগির ডিম বিক্রি, মানুষের টুকটাক কাজ করে চাল ডাল নিয়ে এসে কোনো রকম তাদের মা মেয়ের জীবন কেটে যায়। মাঝে সাঝে কুসুমের মামা দেখা করতে এসে তাদের কিছু সাহায্য সহযোগিতা করে। এর মাঝে সালেহা বেগম পুরুষ মানুষের কুপ্রস্তাবের মুখোমুখি হন, তবে তিনি সেগুলো প্রশ্রয় দেননি। তার স্মৃতি স্বামীর সাথে কাটানো সুন্দর মুহূর্ত সবসময় ভেসে ওঠে। পাড়ার দোকানে সালেহা বেগম ডিম বিক্রি করে। দোকানদারের নাম জামাল খা। তার সঙ্গে ইদানিং সালেহা বেগমের বেশ ভাব হয়। এর কারণে মাঝে সাঝে জামাল খা বাড়িতে আসে তাদের খোঁজ নিতে। আজও সকাল সকাল তার আগমন ঘটে কুসুমের বাড়িতে। জামাল খা উঠানে এসে দাঁড়াতে কুসুমের সাথে দেখা হয়। সে মিষ্টি করে বলে, মামনি, তোমার মায় কই? ঘরের মধ্যে। কুসুমের জবাব পেয়ে জামাল খা খোলা দরজা দিয়ে ভেতরে তাকায়। শান্ত গলায় কুসুমকে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো? ভালো আছি চাচা। কুসুম আর কোনো কথা বলার সুযোগ পায় না। এর মাঝে সালেহা বেগম ঘর থেকে বের হয়। সে কথা বলতে বলতে বাহিরে আসে। কার সঙ্গে কথা বলছিস কুসুম? উঠানে পা রেখে জামালকে দেখে মুস্কি হাসি দেয় সালেহা। সে নরম গলায় জিজ্ঞেস করে, জামাল ভাই, আপনি? হয়, আমি আসলাম তোমাকে খবর নিতে। মেলা দিন হইল ডিম নিয়ে যাচ্ছ না, ঘটনা কি? জামাল সাহেব খুবই শান্ত কণ্ঠে কথাগুলো জিজ্ঞেস করে। সালেহা বেগমের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, ডিম পারছে না, তাই দিতে পারতেছি না। তাইলে এখন তোমার সংসার চলছে কেমনে? ওই তো টুকটাক কাজ কইরা। সালেহা বেগম জামাল সাহেবকে বসতে দিয়ে কথাটি বলে। কুসুম সেখান থেকে চলে যায়। তাদের কথায় কান দেওয়ার সময় নেই, খেলতে চলে যায়। কুসুম চলে যেতে জামাল সাহেব বলে, এই মাইয়ার লাগিয়া তোমার এমন করুণ জীবন কাটানো লাগতেছে। মাইয়াটা না থাকলে নিশ্চিন্তে নতুন জীবন শুরু করতে পারতা। হয় মাইয়াটা যদি পোলা হইতো, তাও না হয় তার কামাই খাওয়া যাইতো। গরিবের ঘরে জন্মর, লগে বাপ নাই, মাইয়া মানুষ, বিয়া দিত ঝামেলায় পইরা যাব। পোলা হইলে এই চিন্তা থাকতো না। সালেহা বেগম দুঃখী গলায় কথাগুলো বলে। জামাল সাহেব তাকে সান্ত্বনা দেয়। এক পর্যায়ে বলে, তোমার বয়স বেশি না, জীবনটারে দ্বিতীয় সুযোগ দাও, নয়তো একাকী সারা জীবন কাটাবা কেমনে? সালেহা বেগম প্রত্যুত্তর করে না। জামাল সাহেব তাকে বোঝাতে থাকে। তার কথা সারমর্ম হলো, সালেহাকে মেয়ে সহ কেউ জীবনে জায়গা দিতে চাইলে তার তাকে আপন করে নেওয়া উচিত। সালেহা একা সারা জীবন কাটাতে পারবে না। কথার এক পর্যায়ে জামাল বলে, একবার যে মাইয়া পুরুষ সঙ্গ পায় সেই মাইয়াই জানে পুরুষ সঙ্গ হারানোর ব্যথা। সালেহা বেগম নিশ্চুপ হয়ে যায়। জামাল সাহেব বুঝতে পারে সালেহা বেগমের মন গলে যাচ্ছে। তার সুযোগ নিয়ে সে বলে, মানুষের মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যায়। এক শেষ হইয়া যাওয়া মানুষের কথা ভাইবা নিজের জীবন নষ্ট করো না, এখনো সময় আছে।
কিন্তু মাইয়া সহ আমারে মাইনা নিবা এমন পুরুষ আছে? কেউ উটকো ঝামেলা বহন করতে চায়, যেইখানে পরিবারও ঝামেলা ভাবে, সেইখানে সে তো পর মানুষ। দুনিয়ায় খুঁজলে এখনো ভালো পুরুষ পাওয়া যাইব। আমার কথায় ভাইবা দেখো, আমিও চাই কুসুমের মতো কোনো অসহায় মাইয়ার দায়িত্ব নিয়া পুণ্য কামাতে। জামালের কথা শুনে সালেহা তার দিকে শান্ত চোখে তাকায়, তারপর বলে, আপনার তো বউ বাচ্চা আছে, এক লগে দুই বউ চালান যায়, এটা তো নিয়ম আছে। সালেহা সেদিনের মতো জামালকে বিদায় জানায়। জামাল চলে যায়, তবে সে থেমে থাকে না। নানাভাবে সালেহা বেগমকে বোঝানোর চেষ্টা করে। একাকিত্ব, জামালের মতো মানুষের মিথ্যা সান্ত্বনার বাণী, সব মিলিয়ে সালেহা বেগম ইদানিং বিষণ্ণ থাকে। তাছাড়া তার মনে হয় কুসুম তার জীবনে না থাকলে তার জীবন সুন্দরভাবে গড়ে উঠত। সালেহা বেগমের মতো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবেই শয়তান তার চিন্তা চেতনা মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। এভাবেই সালেহা বেগমের মতো যার ইমান দুর্বল, তাদের মধ্যে পাপের সৃষ্টি হয়। স্বামীর মৃত্যু 2 বছরের মাথায় সালেহা বেগম সেই পাপে জড়িয়ে যায়। তার সঙ্গে দোকানদার জামালের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কয়েক মাস পর একদিন রাতে জামাল এসে সালেহা বেগমের দরজায় কড়া নাড়ে। সালেহা দরজা খুলে জামালকে দেখে অবাক হয়। সে বলে, তুমি? তোমার কথা ভাইবা ঘুম হচ্ছে না, তাই চলে আসলাম। কিন্তু সালেহা বেগম কোনো প্রশ্ন করার সুযোগ পায় না। জামাল সাহেব তাকে ভুল বোঝাতে শুরু করে। সালেহা বেগম জামালকে ভালোবেসে ফেলেছিল, যেই ভালোবাসায় পাপবোধ বিলুপ্ত হওয়ার পথে। সেখান থেকে শুরু হয় তাদের মাঝে খুবই ঘৃণিত এক সম্পর্ক। প্রথমে কুসুমের আড়ালে তাদের রাত্রি যাপন হলো। একটা সময় পর কুসুম সব দেখতে পায়। তখন তার বয়স 14 ঘরে পা রাখবে। একদিন রাতে নিজের কাজ শেষ করে জামাল পোশাক পরে সালেহার হাতে কিছু টাকা দিয়ে বাড়ি চলে যায়। জামালকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকাতে সালেহা কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে। কুসুম ছোট হলেও তার মায়ের কর্মকাণ্ডে সব বুঝতে পারে। সেজন্য কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মা, ওই লোকটা আমাদের বাড়ি প্রতিদিন রাইতে আসি কেন? ওই লোক কি তোর বাপ হয়? বাপ? কুসুম ঘৃণার নজরে তাকায়, তারপর বলে, আম্মা, আমি এতটুকু মাইয়া হইয়া লজ্জা পাইতাছি, আর তুমি? আশেপাশের মানুষ তোমারে নিয়ে বাজে কথা কইতাছে। অগ কাজী এমনে দোষ না কইরাই বহুত কথা শুনছি। তাছাড়া আমার বয়স বেশি হয়েছে, আমার একটা সকালাদ আছে না। আম্মা, কুসুম উঁচু গলায় কথাটি বললে সালেহা বেগম রেগে যায়। সে রাগান্বিত কণ্ঠে বলে, চুপ, তুই হইয়াই তো আমার যত জ্বালা। তুই না থাকলে আমার জীবনটা সুন্দর হইতো, আমার এত জ্বালা পোহাতে হইতো না। সালেহা বেগম বুঝতে পারছে না তার মধ্যে থাকা নারী সত্তা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর সত্তাটাকে বিলীন করে দিচ্ছে, যার নাম মা। এই দুনিয়ায় কোনো মা খারাপ হয় না, যারা হয় তারা শুধু নারীই রয়ে গেছে, মা হতে পারেনি। এভাবেই দিন যাচ্ছিল। কুসুম কোনো কথা বলতে পারে না। তার মা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। অন্যদিকে গ্রামে ছড়িয়ে যায়। রাতের বেলা সালেহা বেগমের বাড়ি কারো যাতায়াত চলে। একদিন রাতে জামাল এবং সালেহা রাত কাটাচ্ছিল। সেই সময় গ্রামের গণ্যমান্য কিছু লোক এসে তার দরজায় কড়া নাড়ে। মানুষের কথা শুনে জামাল এবং সালেহা ভয় পেয়ে যায়। জামাল তাড়াতাড়ি তৈরি হয়ে পিছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। গ্রামের লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে। এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালেহা বেগমের বাড়ির সামনে বিচার সভা বসে। সবাই সালেহা বেগমকে নানা ধরনের বাজে মন্তব্য করছে। জামাল খাকে উদ্দেশ্য করে একজন বলে, ঘরে বউ রাইখে এখানে ফষ্টি নষ্টি করো? তুমি মিয়া ভালোই শেয়ানা মানুষ আছো। আশেপাশে অনেক মানুষের ভিড় জমে, সবাই তাদের দুজনকে নিয়ে ফিসফিস করছে। চেয়ারম্যান সাহেব সবার উদ্দেশ্যে বলে, সবাই থামুন, বিষয়টা আমাদের দেখতে দেন। সবাই থেমে যায়। চেয়ারম্যান সাহেব সালেহা বেগমের দিকে তাকিয়ে বলে, এইভাবে সমাজে ব্যভিচারের সৃষ্টি করছো, তোমাদের মাধ্যমেই সমাজ নষ্ট হচ্ছে। অন্যরা সবাই চেয়ারম্যানের কথায় সমর্থন করে।
সালেহা বেগম কাপড় দিয়ে মুখ লুকিয়ে রাখে। মিনমিনে স্বরে বলে, আমরা দুইজন দুইজনরে ভালোবাসি, দুইজন দুইজনরে চাই। চাও তাই বইলা নোংরামি করবা? এতই পিরিত থাকলে বিয়া বইতা। রাত বিরাতে পরপুরুষ ঘরে ঢুকাইয়া নষ্টামি কইরা সমাজ দূষিত করলা কেন? তার কথায় সবাই সম্মতি জানায়, কেউ কেউ গালাগালি দিয়েও কথা বলছে। একজন তো বলে, এই মহিলার নষ্টামির কথা শুনি, কয়দিন ধইরা হাতে নাতে ধরার চেষ্টা করতেছি, অবশেষে আজ পাইছি। এদের ইচ্ছা মতো পিঠায় জুতার মালা গলায় পড়াইয়া সারা গ্রাম ঘুরানো উচিত, তাইলে পিরিত ছুইটা যাইবে। দেখেন, জামাল কিছু বলতে নিচ্ছে, তৎক্ষণাৎ লোকজন তার গায়ে হাত তুলছে। ধরার পরপরই ইচ্ছা মতো সবাই মেরেছে, এখন কথা বলার সুযোগ দিচ্ছে না। একজন গালে দুটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তুই কি কইবি? তোর বলার কি আছে, কুত্তা? সালেহা বেগম মহিলা হয় পুরুষটা হাত তুলতে পারছে না, তবে ইচ্ছা মতো কথা শোনাচ্ছে। দরজার ফাঁকা দিয়ে ভয় মিশ্রিত চেহারা নিয়ে কুসুম এসব কিছু দেখছিল। প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক শেষে মুরব্বীরা বলে, এগো বিয়া দিয়া দিই। আমি বিয়া করতে রাজি, সালেহা বেগম তৎক্ষণাৎ বলে ওঠে। তবে জামাল দ্বিমত পোষণ করে বলে, আমি রাজি না। ওহ মা গো মা, নষ্টামি করবা কিন্তু বিয়া করবা না, তাই না? অনেকে বিদ্রুপের সুরে কথাটি বলে। জামাল সাহেব প্রতিবাদী সুরে বলে, আমি বিয়া করতাম না, আমার বউ বাচ্চা আছে। তাছাড়া যা হয়েছে দুজনের সম্মতিতে, এখানে আপনারা সালিশ বসানোর কারা? আমি কি জোর করে কিছু করছি? সালেহা বেগম অবাক হয়ে জামাল সাহেবের কথা শুনেন। সে তৎক্ষণাৎ বলে ওঠে, তুমি বিয়া করবা না কেন? তুমি তো বলছিলে আমাকে বিয়া করবা, আমার মাইয়ার দায়িত্ব নিবা। পতিতারে কেউ ঘরে তোলে? তোর লগে যা করছি তার বিনিময়ে টাকা দিছি, এইখানে আবার বিয়ার কথা আসে কিভাবে? জামাল কথাটি বলতে আবারও মানুষজনের মারধর খায়। অন্যদিকে সালেহা বেগম হতভম্ব হয়ে যায়। গ্রামের সবার কথা, নষ্টামি কইরা এখন বিয়া করতে অস্বীকার করার কথা বইলা তো লাভ নাই। হয় বিয়া করব, নয় গ্রাম ছাড়া হইতে হইব। এই পর্যায়ে জামাল গ্রাম থেকে চলে যেতেও রাজি হয়। তবুও সালেহা বেগমকে বিয়ে করবে না। তার কথা, সালেহা বেগম নষ্ট মেয়ে, তার সাথে রাত কাটানো যায় কিন্তু বিয়ে করা যায় না। সালেহা বেগম হতভম্ব হয়ে বসে পড়ে। এখানে তর্ক বিতর্ক সকাল অবধি চলে। সবাই সালেহা বেগমের চরিত্র নিয়ে নানা ধরনের কথা বলে। জামালকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু সে করবে না। এইসব ঘটনা নীরবে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কান্না করতে করতে জামাল সাহেবের বউ দেখে। তাকে যখন চেয়ারম্যান সাহেব কিছু বলতে বলে, তখন সে কিছু বলে না, সে নিশ্চুপ থাকে। তার বলার কি আছে? জামাল সাহেব রোজ অন্য নারীর সাথে রাত কাটিয়ে দিনে গিয়ে তাকে পিটায়, বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয়। বাবা মায়ের কাছে দুঃখের কথা বললে তারাও দোষ দেয় তাদের কথা। স্ত্রী স্বামীকে বেঁধে না রাখতে পারলে তো যাবেই। আসলে তাদের এই কথার মাঝে তাদের দারিদ্রতা, সম্মানের ভয় স্পষ্টভাবে ফুটে ওঠে। অথচ তারা অবলীলায় তাকে কষ্ট দিয়ে এসব ধামাচাপা দিতে চায়। এদিকে জামালের বাবা মা তাকে ছাড়িয়ে নেয়, অনেক অনুনয় বিনয় করে, মাফ চেয়ে। তারাও সালেহার সাথে জামালের বিয়ে দিতে রাজি নয়। জামালের স্ত্রী আছে, 2 সন্তান আছে। অবশেষে জামাল 50,000 টাকা জরিমানা দেওয়ার বিনিময়ে ছাড়া পায়। অন্যদিকে সালেহাকে সবাই তুমুলভাবে কথা শুনিয়ে যায়। তাকে বিনা বস্ত্রে সারা গ্রাম ঘুরানোর মতো কথা বলে। সালেহা সবার কাছে ক্ষমা চায়, সে সবার পা জড়িয়ে ধরে। অবশেষে সবাই শান্ত হয়। চেয়ারম্যান সাহেব ওয়ার্নিং দিয়ে বলে, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে ছেড়ে দিলাম। তোমার বিষয়ে যদি কখনো এই ধরনের কথা শুনি, তাহলে তোমাকে গ্রাম ছাড়া করব। এভাবে সেদিনের মতো সালিশ শেষ হয়। সবাই ধীরে ধীরে সালেহার বাড়ি থেকে বের হয়। সালেহা অসহায়ের মতো বসে থাকে। আজ সবাই তাকে এত অপমান করে গেল, অথচ তার ভাইকে খবর দেওয়ার পরও সে আসেনি। তার কথা, এমন নষ্টামি যে করে সে তার বোন নয়। এখানে জামালের হয়ে কথা বলার জন্য অনেকে ছিল, কিন্তু সালেহার হয়ে কথা বলার মতো কেউ ছিল না। সবচেয়ে বড় কথা,
জামল তাকে বিয়ের আশ্বাস দিয়েও বিয়ে করতে রাজি হলো না। সেও তাকে বাজে কথা বলেছে। সালেহা এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নারত মুখ দেখে কুসুম এগিয়ে আসে। সে তার মায়ের গায়ে হাত দিতে তার মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কয়েকটা লাথি লাগিয়ে দিয়ে বলে, সব হয়েছে তোর জন্য, অপয়া মাইয়া। তোরে জন্ম দেওয়ার পর থেকে তোর বাপটা অসুস্থ হইয়া পড়ছে, তারপর মইরা গেল। এখন সব তোর লাইগা হয়েছে, সব তোর লাইগা হয়েছে। এসব বলে কয়েকটি লাথি দিতেই থাকে। কুসুম ব্যথায় চিৎকার দিয়ে কান্না করে। অসহায় গলায় বলে, আম্মা আমারে মাইরো না, আম্মা আমার ব্যথা লাগছে। লাগুক, মরতে পারো না তুই? তুই মরলে আমি শান্তি পাইতাম। এভাবে কথা বলে সালেহা বেগম ঘরের ভেতর চলে যায়। কুসুম অসহায় চোখে তার চলে যাওয়া দেখে। কুসুমের চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ছে। বেশ কয়েকদিন সালেহা বেগম বিষণ্ণতায় কাটান। কুসুম ঘরে যা ছিল তা দিয়ে রান্নাবান্না চালিয়ে নেয়। শুধুমাত্র খাবার বেড়ে মায়ের সামনে দেওয়া ছাড়া তেমন কোনো কথা হয়নি কুসুমের মায়ের সাথে। দুজনে চুপচাপ ছিল। অন্যদিকে আশেপাশের মানুষ বাড়ি বয়ে এসে সালেহা বেগমকে কথা শুনিয়ে যায়। সালেহা বেগম সব শুনে রেগে যায়, তবে রাগ তাদের সামনে প্রকাশ করে না। তারা চলে গেলে সব রাগ কুসুমের ওপর প্রকাশ করে, তাকে ইচ্ছা মতো গালাগালি করে। এই জন্য মূলত কুসুম তার সাথে কথা বলে না, যাতে ঝামেলা না হয়। আজ রান্না করতে গিয়ে কুসুম লক্ষ্য করে চাল শেষ, ডাল দুমুট রয়েছে, তাই বাধ্য হয়ে মায়ের কাছে আসে। নরম গলায় বলে, ঘরে রান্না করার মতো কিছু নাই। এত খাই খাই করস কেন? সারাদিন খাওয়া ছাড়া কাম নাই? ঘরে কিচ্ছু নাই তো কি হয়েছে? একদিন না খাইলে মরবি? জানোয়ার, তোর লাইগা আমি রোজ মরতাছি, আর তুই? এভাবে তাকে কথা শোনাতে শুরু করে। সালেহা বেগম শুধুমাত্র কুসুমকে কথা শোনানোর অজুহাত খুঁজে। কুসুম এবার না পেরে বলে, আল্লাহর ভয় না কইরা ভুল কাম কইরা এখন আমার ওপরে চোটপাট দেখাও। কি কইলি? কথাটি বলে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় কুসুমের গালে। তারপর উচ্চ বাক্যে বলে, আমি ভুল করছি। কুত্তা জানোয়ার তো দায়িত্ব লইব বইলা সে আমার সর্বনাশ করছে, আর তুই আমার মুখে মুখে তর্ক করস? কুসুম চুপ করে যায়। সে বুঝতে পারে তার মা আর তার মা নেই। সে একজন বিবেকবোধ, পাপবোধ হারিয়ে ফেলা নারী। এই জন্যই বলে, চোরের মায়ের বড় গলা। অন্যায় করেও কি অবলীলায় মেয়ের দোষ দিয়ে তাকে কথা শোনাচ্ছে? এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু ভুল পথে পা বাড়ানো সালেহা ঠিক হয় না। সে জামালের কথা ভুলতে বিভিন্ন পুরুষের সাথে কথা বলা শুরু করে। সালেহার চরিত্র সম্পর্কে জেনে এলাকার চরিত্রহীন পুরুষগুলোও তার থেকে সুযোগ নেওয়ার আশায় বেশ মিশছে। সালেহাও তাদের সুযোগ দেয়। এক কথায় বলা যায়, পাপের দুনিয়ায় পা দিয়ে সালেহা মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে। অনেক পুরুষ সালেহার লাইফে প্রায়ই বাসায় আসে। সবকিছু কুসুমের চোখের সামনে ঘটে। এসব দেখে কুসুম চুপ থাকে না, সে প্রতিবাদ করে। যার বিনিময়ে প্রতিনিয়ত তার মায়ের অত্যাচার সহ্য করতে হয় তাকে। একদিন সব সীমা অতিক্রম করে এক লোক তার মাকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার হাত ধরে। কুসুম লোকটির নোংরা চাহনি দেখে অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠে। কুসুমের চিৎকার শুনে লোকটি হাত ছেড়ে দিয়ে চলে যায়। কুসুম ভয়ে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। সালেহা বেগম বাসায় আসলে কুসুম এই কথাটি বলতে সালেহা বলে, মিথ্যা বলা জায়গা পাও না, আমারে সাইরা তারা তোরে ধরবে না। আসল কথা হইল আমি যাতে তাদের সাথে না মিশি, তাই তুই মিথ্যা বলতাস। আম্মা, কুসুম চিৎকার দিয়ে বলে। তাদের মা মেয়ের মাঝে তর্ক বিতর্ক হয়। সালিয়া বেগম কুসুমের গায়ে হাত তুললে এবার কুসুম বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাইয়া বইলা দিব, তুমি আবার এসব শুরু করছো। কি কইলি? এবার সালেহা ভীষণ রেগে যায়। সেদিন সে অমানুষের মতো কুসুমকে মারতে থাকে। কুসুম অসহায়ের মতো মার খেয়ে শুধু চোখের পানি ফেলে। তার মায়ের স্বভাবের জন্য সব আত্মীয় সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তার এই দুঃখের কথা বলার জন্য কেউ নেই, কেউ তাকে সাহায্য করতে পারবে না।
মানুষের নিয়ন্ত্রণ একবার শয়তান নিয়ে নিলে সে যে দুনিয়ার কত জঘন্য মানুষ হতে পারে তার বাস্তব উদাহরণ সালেহা। যে পাপকে মধু মনে করে নিজের সঙ্গে যে মেয়ের জীবন ধ্বংস করছে সেটা বুঝতে পারছে না। তার সেই ন্যূনতম বোধটুকু নেই। কয়েকদিন যাবৎ সালেহা বেগমের মতিগতি কুসুমের ভালো ঠেকছে না। হঠাৎ এত পরিবর্তন হলে বিষয় গরমিলের লাগা স্বাভাবিক। কয়েকদিন যাবৎ বাড়িতে পুরুষ মানুষ আসলে ঢুকতে দিচ্ছে না। কুসুম মায়ের এমন পরিবর্তনের কারণ খুঁজে না পেলেও মনে মনে খুব খুশি হয়। তার ছোট মনটি ভেবে নেয় হয়তো তার মা বুঝতে পেরেছে এসব পাপ বর্জন করা উচিত। কুসুম এসব ভেবে খুশি হয়, তবে তার খুশি বেশি দিন স্থায়ী হয় না। একদিন সকালে তার মা তাকে বলে, বিকালে নতুন জামা পরা রেডি হয়ে থাকবি। কেন আম্মা? কুসুমের প্রশ্নের জবাব না দিয়ে সালেহা বেগম নিজের কাজে ব্যস্ত হয়ে যান। মেয়েকে উদ্দেশ্য করে বলে, আমার লগে ঘর দুয়ার পরিষ্কার কর, আয়। হঠাৎ কুসুম বুঝতে না পেরে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। সালেহা বেগম শান্ত গলায় বলে, বিকালে তোরে দেখতে আইব। কি? কুসুম ভীষণ হতভম্ব হয়ে যায়। বয়স তার 14 ছাড়িয়ে 15 বছরে পা রাখেনি, এর মাঝে বিয়ে। তবে এখানে এসব সাধারণ বিষয়। তার বান্ধবীদের এর চেয়ে ছোট বয়সে বিয়ে হয়েছে, তাই এটা ভেবে অবাক হয় না। অবাক হয় এটি ভেবে তার মা তার বিয়ে নিয়ে ভাবছে, যেখানে সে নিজেকে নিয়ে সারাদিন ভাবেন। কুসুমের মনের অবস্থা বুঝতে পেরে সালেহা বেগম বলেন, তুই বড় হইছ, এখন তোর সামনে আমি এসব কইরা ঠিক করছি না, তাই তোরে বিদায় কইরা আমিও একজনকে সারা জীবনের লেগে খুঁজে নিব যে আমাকে বিয়া করবে। তাই আগে তোর বিয়াটা দিতে চাই। ওহ, আমাকে সরাইয়া পাপ বেশি করতে পারো যাতে। এখন তো আমি বাধা দিতাছি, যদিও বাধা মানো না, তবুও ভয় পাও কোন দিন জানি চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, তাই সরাইতে চাও। এইখানেও আমার ভালো না ভাইবা শুধু নিজের কথা ভাবলা। কুসুম কথাটি বলে তার মায়ের স্বার্থপরতার কথা ভেবে। সালেহা বেগম কথার প্রত্যুত্তরে বলে, আমি তোর মা, তোর ভালো চাইয়ে সিদ্ধান্ত নিতেছি। তুই আমারে সবসময় ভুল বুঝা গেলি। মা, না গো, মায়েরা এমন না। তুমি জানো চাচি তার পোলা মাইয়ার জন্য কত কি করে। তারে দেখলেই মনে হয় মা, যার চোখে মুখে মায়া আছে। কথা শুনলে বোঝা যায় এক মা, কিন্তু তোমারে দেখলে সেটা বোঝা যায় না। কথাটি শুনে সালেহা বেগম একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, চুপচাপ আমার কথা মতো কাজ কর। তোরে প্যাটে লইছি এইটাই বেশি, এতদিন সহ্য করতাছি। তোরে দিয়ে আমার কোন কাম হইব? এখন পোলা হইল কাম হইতো, আবার আসছে মা বোঝা যায় না বলতে। এটি বলে সালেহা বেগম নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কুসুমকেও ঘরের কাজে হাত লাগাতে বলে। কুসুম চুপচাপ কাজ করে যায়। নষ্টামি কইরা বেড়ানো মায়ের মাইয়া কত ভালো হইবে মা জানা আছে। কথাটি বলে পাত্রের বাবা বসা থেকে উঠে দাঁড়ায়। তার ছেলের হাত ধরে বলে, বাড়ি চল। সালেহা বেগম তাদের অনুরোধ করে, নরম গলায় বলে, আমার মাইয়া ভালো, আমার বিষয়ে যা শুনছেন সব মিথ্যা কথা। মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না, তাই মিথ্যা রটাইছে। হয় শুনছি সব, আপনার কীর্তি সব জানা। এখন যাইয়া ঘটককে ধরব। কুত্তায় আমার পোলার মধ্যে কি পায় নাই যে এই মাইয়া দেখতে পাঠাইছে। কথাটি বলে পাত্রের বাবা তার ছেলেকে নিয়ে চলে যায়। এই নিয়ে পরপর 20 জন পাত্র কুসুমকে রিজেক্ট করে চলে যায়। কথায় বলে, মা গুণে মেয়ে হয়। এই কথাটি মেনেই বোধহয় সবাই কুসুমকে রিজেক্ট করছে। তাদের মতে যার মা এমন তার মেয়ে কত ভালো হবে। সালেহা বেগম এসবে বেশ রেগে যায়। এতবার বিয়ের কথা বলতে পাত্র নিয়ে আসছে। আশেপাশের মানুষ ভাঙানি দিয়ে পাত্রদের মন বিষিয়ে দিচ্ছে। পাত্ররা কুসুমকে রিজেক্ট করছে, এজন্য সালেহা বেগম তাকেই দোষী করে। সব সময় তাকে দোষ দিয়েই যেন সে শান্তি পায়। এবারও ব্যতিক্রম হলো না। পাত্রপক্ষ চলে যেতে সে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, চেহারা এত খারাপ কেন তোর? তোরে দেইখা পোলারা ফিরা যায় কেন? কুসুম হতভম্ব হয়ে শুধু তার মাকে দেখে। তার দোষের জন্য এমন করছে, তাও সে কুসুমের দোষ দিচ্ছে। সেই সাথে আশেপাশের মানুষকে ইচ্ছে মতো গালাগালি করছে।
এখানে গালাগালি শুধুই করছে। প্রতিবেশীরা খুঁতহীন মেয়েদের নামে ভাঙানি দিয়ে বেড়ায়, সেখানে কুসুমের তো এত বড় খুঁত। তার মায়ের এত দোষ, তারা বলবে না? সবকিছু মিলিয়ে কুসুম খুব বিষণ্ণ, তার নিজেকে পাগল মনে হচ্ছে। এত কিছু সে সহ্য করতে পারছে না, ভাগ্যকে বারবার দোষারোপ করছে। এত খারাপ ভাগ্য নিয়ে তার জন্ম কেন হলো, এসব ভাবতে ভাবতে কুসুম কান্না করে দেয়। তার জীবনে এই চোখের পানি ছাড়া কিছুই নেই। সে শুধু দোয়ায় সবসময় একজন ভালো মানুষকে যাচ্ছে, যার সাথে তার ভাগ্য জুড়ে দিক আল্লাহ। এক কথায় বলা যায়, সে এই জীবন থেকে মুক্তি চায়, স্বামীর ঘরে গিয়ে শান্তিতে থাকতে চায়। কিন্তু তার যে ভাগ্য, বিয়ে হবে তো? এই প্রশ্ন মাথায় ঘুরে কুসুমের। প্রায় 2 বছর ধরে কুসুমের জন্য পাত্র খোঁজা হয়, কিন্তু কেউ এমন মায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এর মাঝে একজনের সঙ্গে কুসুমের বিয়ে প্রায় ঠিক হয়ে যায়। সেই সময় কুসুমের মা আবারও এক পুরুষের সাথে ধরা খায়। এবার সেই লোকের বাড়িতে ধরা খায়। দিনের বেলা একসাথে ছিল তারা। এসব খবর জানাজানি হওয়ার পর বিয়ে ভেঙে যায়। আবারও বিচার বসে। সালেহা বেগমকে এত অপমান করা হয়, গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত হয়। তবে সালেহা বেগম মানুষের পা ধরে কান্নাকাটি করে মেয়ের দোহাই দিয়ে কোনো রকমভাবে এই শাস্তি থেকে মুক্তি পায়। এবার চেয়ারম্যান তাকে অনেক কড়া ভাষায় বলে, তোমার মাইয়ার লগে এইবার ভালোভাবে থাকবা। যদি তোমার নামে আর কখনো কিছু শুনি, তাইলে তোমার ব্যবস্থা নেওয়া হইবে, অনেক বড় ব্যবস্থা। এই ঘটনার 6 মাস পর সালেহা বেগম বিরক্ত হয়ে কুসুমের জন্য পাত্র খোঁজা বন্ধ করে দেয়। এখন সরাসরি কারো সাথে কথা বলতে পারছে না, ভয় কাজ করছে সালেহার। এবার ধরা পড়লে কি না কি হয়ে যায়, সেজন্য বেশ চিন্তিত থাকে। তার সব চিন্তা, রাগ সবকিছু দূর করার ঔষধ হলো কুসুমের ওপর অত্যাচার করা। এখন অত্যাচার করার বড় কারণ তো রয়েছে, বয়স বেড়ে গেছে, তাও বিয়ে হচ্ছে না, অপয়া মেয়ে। কুসুম নামক মেয়েটির মনের অবস্থা তখন কেমন হয় সেটা একমাত্র সেই জানে। নিজের মা যখন বলে অপয়া মাইয়া, এই কথাটি কোনোভাবে মেনে নেওয়া যায়? একটি কুসুম রোজ নির্যাতিত হয়ে প্রমাণ করে দিচ্ছে সবাই মা হতে পারে না, সবাই মা না। মা এই পৃথিবীর সেরা মানুষ, কিন্তু একজন চরিত্রহীন নারী কখনো মা হতে পারে না। আর যারা চরিত্রহীন হয় তাদের মনে পাপ আগে থেকেই থাকে, সেটা হয়তো প্রকাশ পায় পরে। কুসুমের মতো একটি ফুলের জন্মের পর যাতে কুসুমের ভাগ্যে জোটে নির্যাতন। কুসুমের বয়স তখন 17। সেই সময় তার মা তার জন্য একটি পাত্র খুঁজে নিয়ে আসে। পাত্রপক্ষ যখন কুসুমকে দেখতে আসে, তখন কুসুম পাত্র দেখে অবাক হয়ে যায়। পাত্র এবং ঘটক এসেছে। পাত্রের বয়স প্রায় 38 বছর। পাত্রকে কুসুম চিনেও, পাশের গ্রামের, যার কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে। তার মা অবশেষে তার জন্য এমন পাত্র খুঁজে নিয়ে আসলো। এটা ভেবে কুসুম খুব কষ্ট পায়, যদিও জানে তার মা কখনোই তার মা ছিল না, সে শুধু সালেহা বেগম। পাত্রপক্ষ চলে গেলে কুসুম কিছুটা প্রতিবাদের সুরে বলে, আম্মা, তুমি আমারে এর সাথে বিয়ে দিবা? তো কি হয়েছে? সালেহা বেগম খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে। কুসুম রেগে মেগে বলে, আম্মা, ওই পোলা তোমার বয়সী। মোটে পোলা জোটে না, একজন পাইছি তাতেও খুদ। ওই পোলাই ঠিক আছে, বয়স দিয়ে কি হইব? পোলা হইলেই হইল, ভালো কাজ করে, নিজের আলাদা ঘর আছে, বাপ মায়ের টানা জ্বালা নাই, তোর লগে আমারও ভরণ পোষণ দিবে। এইখানে খারাপ কি আছে? বয়স আর ডিভোর্সি ওইটা বাদ দে, কম বয়সী পোলা তোর মতো অপয়ারে বিয়া করবে? কথাটি বলে সালেহা বেগম চুপ হয়ে যায়। কুসুমের চোখ দিয়ে পানি ঝরে পড়ে। সে নিজের জন্য এমন ছেলে মেনে নিতে পারছে না, কিছুতেই না। কুসুমের বিয়ার খবর শুনে তার মামা আসছিল। সে এসে শুধু সালেহাকে বলে, এমন পোলার লগে বিয়া দিবে যে আগে ঘর করতে পারে নাই? তোমরা আমাগো মামায়ারে দেখছো? দেহ নাই, তাইলে এখন কথা বলতেছ কোন শরমে? সালেহা বেগম অনেক তেজ নিয়ে কথাটি বলে। তার ভাই নরম গলায় বলে, তুই গ্রামে আমাদের মান সম্মান রাখছো?
তোর লাইগা নিজেগো গ্রামও থাকতে পারি না, তোরে বোন হিসাবে জীবনও পরিচয় দিব না। আইজও আসতাম না, শুধু তোর মাইয়ার কথা ভাইবা আসছে। আসছে আমার দরদি, আমার মাইয়া আমি বুঝা নিব। আর পোলা ভালো আছে, ওর বউ ওরে সাইরা ভাগছে, তাতে ওর কি দোষ? আমি যতই খারাপ হই মা, মাইয়ার ভালো চাই, তাই তোমার না ভাবলেও চলবে। কথাটি বলে সালেহা বেগম তার ভাইকে ঘর থেকে বের করে দেয়। তার ভাইও সুরসুর করে চলে যায়। কুসুম শুধু নির্বাক চোখে এসব দেখে। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে, তাছাড়া এর থেকে ভালো কোন ছেলে তাকে বিয়ে করবে? তার মায়ের কলঙ্কের দাগে যে সেও কলঙ্কিত। অতঃপর কুসুমের বিয়ে হয়ে যায়। যার সঙ্গে বিয়ে হয় তার নাম হাবিব। বিবাহিত জীবনের প্রথম 6 মাস খুব সুন্দর কাটে। কুসুম এবং হাবিবের সংসার আলাদা, তবে কয়েক মিনিটের দূরত্বে তার শ্বশুর শাশুড়ি দেবর থাকে। সবার সাথে কুসুমের সখ্যতা বেশ, তারা একে অন্যের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করে। কুসুমের প্রথমে হাবিবের সঙ্গে বিয়ে নিয়ে মনে কিছু সংশয় থাকলেও তা কেটে যায়। ধীরে ধীরে সে হাবিবকে নিয়ে রঙিন স্বপ্ন বুনতে শুরু করে। পৃথিবীর সকল মেয়েই তার স্বামীর সাথে এমন হাজারো স্বপ্ন দেখে। অন্যদিকে সালেহা বেগম প্রথম দিকে কুসুমের বাড়িতে যাওয়া আসা কম করলেও ইদানিং বেশি করছে। মাঝে মাঝে সে কুসুমকে নিজের দুঃখের কথা বলেন, যার সারমর্ম হলো একা বাড়িতে তার থাকতে মন চায় না, সময় কাটে না। তাছাড়া আশেপাশের মানুষের কটু কথা তো আছেই। কুসুম এসব শুনে শুধু সান্ত্বনা দেয়, তবে নিজের বাড়িতে থাকার কথা বলে না। তবে সালেহা বেগম একই কথা হাবিবের সামনে একদিন বলায় হাবিব তৎক্ষণাৎ তাকে নিজের বাড়িতে থাকতে বলে। প্রথমে সালেহা বেগম রাজি না হলেও হাবিব কুসুমকে বোঝাতে বলে, হাবিবের কথা, আম্মা একলা ওইখানে কষ্ট করে থাকবো কেন? আমি তো তার পোলার মতো, তারে দেখার দায়িত্ব আমার, তাই এইখানে আমরা একলগে থাকি। অবশেষে হাবিবের কথা এবং সালেহা বেগমের দুঃখী কথা শুনে কুসুমও তাকে তার বাড়িতে থাকার কথা বলে। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বর্তমানে কুসুম কান্নারত অবস্থায় শুধু নিজের কপালে নিজে থাপ্পড় মারে আর বলে, 2 মাস আগে যদি আমি ওই সিদ্ধান্ত না নিতাম তাইলে এই সর্বনাশ হইতো না, সব আমার দোষ। কুসুম কান্না করছে আর আহাজারি করে নিজেকে, নিজের ভাগ্যকে, নিজের বাবার মৃত্যুকে দোষারোপ করে যাচ্ছে। অতঃপর সে নিজের এই খারাপ জীবনকে শেষ করার সিদ্ধান্ত নেয়। কুসুম ঘরের খুঁটির সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পারে না। কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয় কুসুম। সকালে ঘরের দরজা খুলে তার মা এবং হাবিব তাকে বোঝায় এসব কথা পাস কান না করতে। তার মা অর্থাৎ সালেহা বেগমের ভাষ্য মতে কুসুমের ভালোর জন্য সে এমন কাজ করেছে। অন্যদিকে হাবিব তার মাকে দোষারোপ করে নিজেকে ভালো প্রমাণ করছে। কুসুম তাদের সব কথা শুনে আস্তে করে বলে, আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, তারাই বিচার করুক তোমাদের কার কত দোষ। এই কথা শুনে হাবিব কুসুমের গায়ে হাত তোলে। কুসুম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদের এই 8-9 মাসের বিবাহিত জীবনের ভালো খারাপ দুটো সময় ছিল, কিন্তু কখনো হাবিব তার গায়ে হাত তোলেনি, অথচ আজ তুলছে। নিজেরা পাপ কাজ করে আবার বড় গলায় কথা বলছে। হাবিব কুসুমকে ভয় দেখিয়ে বলে, তুই মেম্বার চেয়ারম্যানের কাছে যাইলে কিচ্ছু হইবে না, কেউ বিশ্বাস করবে না, উল্টা তুই অন্য বেড়ার লগে থাকস, এই কথা বইলা আমি তোরে তালাক দিব। এই কথা শুনে সালেহা বেগম কুসুমকে বোঝানোর ভঙ্গিতে বলে, সেমরি, বিয়া তালাক লইয়া কি বাজারে নামবি? তেজ কমায় সংসার কর, যা হওয়ার হইছে। কুসুমের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মাঝে একজন তার স্বামী, অন্যজন তার মা, যারা এই পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ করে বড় গলায় কথা বলছে। কুসুম হতভম্ব হয়ে শুধু তাদের দেখে। এদের বিচার চাইতে কোথায় যাবে সে? সমাজের লোক তো বলবে, মা যেমন মাইয়া তেমন। কুসুম নিজেও খারাপ কাজ করে বেড়ায়। গত 4 দিন ধরে কুসুম নির্বাক হয়ে গেছে। সে তার মা, স্বামী
কারোর সাথে কথা বলছে না। প্রথম দিকে তারা একটু ন্যাকামি করে বোঝানোর চেষ্টা করলেও পরে বাদ দিয়ে দেয়, বরং তার সামনে নিজেরা বেশ হাসি খুশি কাটায়। কুসুম সবকিছু দেখে। এভাবে কয়েকদিন কেটে যায়। আশেপাশের মানুষ তাদের বাড়ি থেকে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে মাঝে মাঝে আসে। তবে সালেহা বেগম হাবিবের অপমান শুনে চলে যায়। তাদের এখানে দাঁড়ানোর সাহস হয় না, অর্থাৎ কেউ কুসুমের ওপর করা অত্যাচারের প্রতিবাদ করতে এগিয়ে আসে না। অথচ সবাই কম বেশি ঘটনা আন্দাজ করতে পারে। কুসুম এর মাঝে এসব ঘটনা তার শাশুড়ির সাথে শেয়ার করে। শাশুড়ি উল্টা বলে, তোমার মায়ের চরিত্র খারাপ, সেইটা 10 গ্রামের সবাই জানে। তারে ঘরে উঠাইছো কেন? দোষ তো তোমার। পোলা মানুষ একটু লুচ্চাই হয়, মাইয়ারা সুযোগ না দিলে হয়। ছি, তোমার মায় কত খারাপ, নিজের মাইয়া জামাইরে অবধি রাখলো না। কুসুমের সামনে এসব বলে তার শাশুড়ি তাকে সঙ্গ দেওয়ার কথা বলে বাড়ি আসে। সেখানে এসে সে কুসুমের মাকে যা তা বলে কথা শোনায়। সেই ফাঁকে কুসুমকেও কথা শুনিয়ে যায়, অথচ ছেলেকে কিছুই বলে না। বলার মধ্যে শুধু একটি কথা বলে, বাবা এইসব পাপ, মস্ত বড় পাপ, এইসব করিস না। ওই নষ্টা মহিলা তোর লগে তার মাইয়া বিয়া দিয়া তোরে ভুল পথে লইয়া যাইতেছে। না ধমক না শাসন, নরম গলায় এসব বলে থামে কুসুমের শাশুড়ি। সে চলে গেলে কুসুমের মা তাকে কয়েকটা লাগিয়ে দেয়। সে এসব কথা তার শাশুড়িকে বলায়। তার শাশুড়ি এসে বাড়ি বেয়ে কথা শুনে গেছে। কুসুমের মায়ের কথা শুনে কুসুমের মনে হয় তার মা বড় ভালো কাজ করেছে, তাই এসব নিয়ে গলাবাজি করছে। মোট কথা, কুসুমের মা পাপ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছে যে সে এখন এসবকে খারাপ মনেই করছে না। তার কাছে এসব ঠিক আছে। এভাবে চলার পর একদিন কুসুম তার শ্বশুর বাড়িতে যায়। পাশের ঘরের এক মহিলার কাছে বলে, ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত বাড়ছে। আপা, এইটার লাগা কোনো ওষুধ আছে? হয়, ইঁদুর মারার বিষ আছে তো। মহিলার কথা শুনে কুসুম মাথা নাড়ায়। সে বিষটা দেখতে চায়। কথায় কথায় 1 বোতল ধার চেয়ে বসে কুসুম। মহিলার দেওয়ার সময় সন্দেহ হয় না, তবে যখন কুসুম জিজ্ঞেস করে এটা ভুল কইরা মানুষের পেটে যাইলে সে বাঁচবে, মহিলা সন্দেহ হচ্ছে বুঝতে পেরে কুসুম কথা ঘুরিয়ে নেয়। অনেক কথা বলে কথা কাটায়। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নিলে মহিলা বিষের কথা ভুলে যায়। দিনটি ছিল শনিবার। কুসুম সেদিন পায়েস রান্না করে, যার মাঝে দিয়ে দেয় সেই ইঁদুরের বিষ। খাবার খেয়ে যাতে বুঝতে না পারে এজন্য কুসুম পায়েসে অনেক পরিমাণ চিনি দেয়, সাথে আরও অনেক কিছু মেশায়। এরপর তার মা এবং স্বামীকে খেতে দেয়। সালেহা বেগম পায়েস দেখে জানতে চায়, আজ সিন্নি রানলি যে? খাইতে মন চাইল, তোমরা তো নিজেকে কাজে ব্যস্ত, চাইলেও খাওয়াবা না, তাই নিজেই বানাইলাম। কথা শুনে সালেহা বেগম চুপ হয়ে যায়। হাবিব কয়েক চামচ খেয়ে বলে, এইটা এমন লাগছে কেন? চিনি বেশি পড়ে গেছে, মিডা দিছি লগে চিনি, তাই অতিরিক্ত হইয়া এমন হইছে। এই কথাটি বলে কুসুম হাবিবের মুখের দিকে তাকায়। কোনো কিছু বুঝতে পারেনি তো? না, বোঝেনি। সেজন্য হাবিব পুরো বাটি পায়েস খেয়ে নিল। সালেহা বেগমও মোটামুটি খায়। খাওয়া শেষে তারা পাশের ঘরে যায়। দুইজনে কথা বলে। তাদের কথা বাহির থেকে শুনে কুসুম। সে ভাবছিল নিজেও পায়েস খাবে, কিন্তু না, তার এত সাহস নেই। মানুষ খুন করার সাহস হলো, আত্মহত্যা করার সাহস তার হচ্ছে না। ইতিমধ্যে হাবিব এবং সালেহার কেমন লাগে, তাদের পেটের মধ্যে কেমন করে ওঠে। দুইজনই একই কথা বলে তাকায়। তাদের দুজনের হঠাৎ একই রকম লাগছে কেন? একটু আগে পায়েস খেলো, এখন এমন লাগছে। তারা কুসুমকে ডাকে, তাদের কেমন লাগছে বলে। তারপর জিজ্ঞেস করে, সিন্নিতে কিছু মিশাইছ? সালেহা বেগম কথাটি বলে উঠতে কুসুম স্বীকার করে নেয়। কথাটি শুনে তারা চিৎকার শুরু করে। ঘর থেকে বের হয়ে উঠানে নামে। ছটফট করতে করতে লোক ডাকে। কয়েকজন লোক আসলে তারা ঘটনা জানতে চায়। কুসুম তাদের বিষ খাইয়েছে শুনে অবাক হয়। তারা গাড়ির খোঁজে যায়। মুহূর্তের মাঝে এলাকায় ছড়িয়ে যায় কুসুম তার মা এবং স্বামীকে বিষ দিয়েছে। এলাকার লোক
ধরাধরি করে তাদের হাসপাতালের উদ্দেশ্য নিয়ে গেল, শেষ রক্ষা হয় না। গ্রাম থেকে হাসপাতাল অনেকটা পথ। সেই সময় এসব পথে যাতায়াত ব্যবস্থা সুন্দর ছিল না, যার ফলে তাদের হাসপাতালে নিতে নিতে তারা মারা যায়। হাবিবের পরিবার কুসুমের বিরুদ্ধে থানায় যায়। অতঃপর পুলিশ কুসুমকে ধরে নিয়ে যায়। কুসুমের আত্মীয় স্বজন সবাই আগেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কুসুম নামের মেয়েটি যে তাদের কেউ হয় সেটাই তারা মানতে চায়নি। সেজন্য এত বড় ঘটনা যেন কেউ আসেনি তার হয়ে দুটো কথা বলতে। ফলস্বরূপ তার জীবনের একাংশ কাটে মায়ের অত্যাচার, স্বামীর অত্যাচারে, অন্য অংশ কাটে জেলে। এভাবেই শেষ হয় একটি কুসুমের গল্প, যেটা সম্পূর্ণটা দুঃখ দিয়ে ভরা। ধারণা করা হয় হাবিব এবং সালেহার আগেই সম্পর্ক ছিল। সালিশ আবার হবে, শাস্তি হবে, সেই ভয়ে মেয়ে বিয়ে দিয়ে দেয়। তবে এটা সত্যি কিনা তিনি নিশ্চিত নন। পরিশেষে জীবনের অর্ধেকের বেশি সময় তার জেলে কাটে, অথচ এমন না হলেও পারত। তার মা এবং স্বামী যে পাপ করছে তাতে শাস্তি কমই হয়েছে, খুব সহজ মরণ পাইছে, অথচ তাকে সারা জীবন শাস্তি পাইতে হলো। অনেক আগের ঘটনা, কয়েক মাস হলো সে ছাড়া পাইছে, আপাতত কর্ম করে খাচ্ছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।